আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ সাবজেক্ট নিয়ে আজকে আলোচনা করছি এবং এই সাবজেক্টটা কিন্তু আমাদের ইংরেজি শেখার জন্য একদম বলতে পারো যে আমাদের ইংরেজি শেখার জন্য একদম বেস যেটাকে বলে। একটা বাড়ি যখন একটা পিলারের উপর দাঁড়িয়ে থাকে, ইংরেজির জন্য কিন্তু এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। তো এই বিষয়টির যে এতটা বিস্তৃতি আছে সেটা কিন্তু আজকে আমরা ক্লাসের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও জানতে পারবো বা শিখতে পারবো। এই ক্লাসটা কিন্তু সম্পূর্ণটা দেখতে হবে, একটু স্কিপ করে যাওয়া যাবে না। যদি স্কিপ করে যাও তাহলে কিন্তু এই ক্লাসটার টোটাল যে ইম্পর্টেন্স বা গুরুত্ব যেটাকে বলতে পারো বা শেখার যে বিষয়বস্তুগুলো সেগুলো কিন্তু কিছুই শিখতে পারবে না। স্কিপ না করে ধৈর্য ধরে ভিডিওটি পুরো দেখবে এবং সম্পূর্ণ দেখার পর অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের আমাদের ক্লাস। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে যে কত টাইপের ভার্ব আছে। আমরা তো ইংরেজি কম্পিটিটিভ বা স্কুলে ক্লাসের পড়া করি, সেখানে অনেক টাইপের ভার্ব দেখি। তা কত টাইপের ভার্ব আছে সেগুলো কিছুটা আমি আজকে বড়ভাবে বোঝাবার চেষ্টা করছি। দেখো, আমি বোর্ডে 20টা টাইপের ভার্ব আমি লিখেছি, 20টা টাইপের। অনেকের সাথে পরিচিত আছে, অনেকেই পরিচিত নয়, কিন্তু আমরা একত্রে সমস্ত ভার্বগুলোকে যদি এক জায়গায় করতে পারি আমাদের শিখতে আরো সুবিধা হবে। তাই এই 20টা টাইপের ভার্ব আমরা প্রথম থেকে দেখি কি কি ভার্ব লেখা আছে। প্রথম ভার্বটা লেখা আছে মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। ওকে। দ্বিতীয়টা লেখা আছে হেল্পিং বা অক্সিলিয়ারি ভার্ব। 3 নম্বর লেখা আছে মোরাল ভার্ব। 4 নম্বর ফাইনাইট, 5 নম্বর নন ফাইনাইট, 6 নম্বর ট্রান্সিটিভ, 7 নম্বর ইন্ট্রান্সিটিভ, 8 নম্বর ডাইনামিক বা প্রগ্রেসিভ, 9 নম্বর স্টেটিভ ভার্ব বা মুড যেটাকে বোঝায়, মুড অবস্থা যেটা বোঝায় সেটা নিয়ে ভার্ব। 9 নম্বর হচ্ছে স্টেটিভ ভার্ব, 10 নম্বর কগনেট ভার্ব, 11 হচ্ছে কজেটিভ ভার্ব, 12 হচ্ছে ইমপার্সোনাল ভার্ব, 13 রিফ্লেক্সিভ ভার্ব, 14 রেসিপ্রোকাল ভার্ব, 15 প্রিপজিশনাল ভার্ব বা গ্রুপ ভার্ব বা যেটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলি, 16 হচ্ছে কোয়াসি প্যাসিভ ভার্ব, 17 হচ্ছে ইনকোহেটিভ ভার্ব, 18 হচ্ছে কপুলেটিভ ভার্ব, 19 হচ্ছে রেগুলার বা উইক ভার্ব, 20 হচ্ছে ইরেগুলার বা স্ট্রং ভার্ব, 20টা হচ্ছে ইরেগুলার বা স্ট্রং। এই হচ্ছে 20টা টাইপের ভার্ব আছে, আরো কিছু থাকতে পারে, বিভিন্ন বই ভ্যারি করতে পারে। তো আমরা প্রথমে এই 20টা টাইপের ভার্বের মধ্যে প্রথম আজকে 10টি টাইপের ভার্ব আমরা আজকে শিখব এবং যে 10টি টাইপ কিন্তু আমাদের প্র্যাকটিস মানে যে কাজ করি সেখানে কিন্তু খুবই লাগে, খুবই প্রয়োজনীয়, বেসিক থেকে আমাদের কিন্তু ভার্বগুলো লাগে। আমরা খুবই সিনপসিস এবং উদাহরণের সাহায্যে আমরা কিন্তু প্রত্যেকটি ভার্ব আমরা শিখব বা জানব। প্রথম আমরা যে ভার্বটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব। মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব, মেইন ভার্ব কাকে বলে? মেইন ভার্ব বলতে বোঝায়, এই মেইন ভার্ব কাকে বলবো আমরা? বি, হ্যাভ এবং ডু। বি, হ্যাভ এবং ডু এই প্রকার যে ভার্ব আছে, অর্থাৎ বি ভার্বের যে am is are বা was are আছে, হ্যাভ ভার্বের যে have has had আছে বা ডু ভার্বের ডু ডিড ডাজ আছে, এই তিন প্রকার ভার্ব যদি সাবজেক্টের পর একা থাকে তখন তাকে মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বলবো। যেমন হি ইজ এ স্টুডেন্ট, হি প্লেস ক্রিকেট, হি হ্যাজ এ বল। দেখো, আমি তিনটে উদাহরণ দিয়েছি এবং এই তিনটে উদাহরণের মধ্যে দেখো সাবজেক্টের পর একটি করে ভার্ব আছে। হির পরে ইজ আছে, হির পরে প্লেস আছে এবং হির পরে হ্যাজ আছে। এই যে বি, হ্যাভ এবং ডু এই তিন প্রকার ভার্ব যখন বাক্যের সাবজেক্টের পর প্রধান ভাবে অর্থাৎ একা বসে বা কোনো সাবজেক্ট কোনো শ্যাল উইল বা অন্য কোনো ভার্বের পর মেইন ভার্ব রূপে বসে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে আমরা মেইন ভার্ব বা লেক্সিক্যাল ভার্ব বলি। এবং এর থেকে আরেকটি আমরা শিখতে পারবো, এই যে ইজ, এই ইজকে কিন্তু আমরা কি বলবো? ইজকে কিন্তু আমরা বলবো লিঙ্কিং ভার্ব। অর্থাৎ বি ভার্ব যখন বাক্যে একা বসে সেটি মেইন ভার্ব ছাড়াও তার আরেকটি নাম হয় লিঙ্কিং ভার্ব। এটা কিন্তু আমরা শিখতে পারলাম যে বি ভার্বের অপর নাম লিঙ্কিং ভার্ব। আর যে কোনো ডু ভার্বের নাম কিন্তু অ্যাকশন ভার্ব।
ওকে, যেহেতু কাজ করা বোঝায় তাই যে কোনো ডু ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব হয়। অ্যাকশন ভার্ব, মেইন ভার্ব বা সাহায্যকারী সব ক্ষেত্রে কিন্তু সেই অ্যাকশন ভার্ব আমাদের লাগবে। ওকে, তো এবার আমরা শিখবো হচ্ছে হেল্পিং ভার্ব। তো হেল্পিং ভার্ব কাকে বলে চলো আমরা দেখে নিই। হেল্পিং বা সাহায্যকারী, অক্সিলারি বা হেল্পিং ভার্ব যাকে কাকে বলে, যখন সাবজেক্টের পর একটি ভার্বের জায়গায় দুটি বা তিনটি বা চারটি ভার্ব থাকে, সেক্ষেত্রে সাবজেক্টের পর প্রথম যে ভার্বটি থাকবে তাকে আমরা হেল্পিং বা অক্সিলারি ভার্ব বলবো। এই হেল্পিং বা অক্সিলারি কারা কারা হতে পারে? যে কোনো বি ভার্ব, হ্যাভ ভার্ব, যে কোনো ডু ভার্ব বা মোডাল ভার্ব, এরা কিন্তু সবাই কিন্তু কি হতে পারে? হেল্পিং বা অক্সিলারি হতে পারে। এইবার এখানে এই হেল্পিং বা অক্সিলারি ভার্বকে কিন্তু আমরা এই হেল্পিং বা অক্সিলারি যার বাংলা হলো সাহায্যকারী ক্রিয়া, সাহায্যকারী ক্রিয়া। তো এই সাহায্যকারী ক্রিয়াকে কিন্তু আবার দুটি ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে প্রাইমারি অক্সিলারি আর একটি হলো মোডাল অক্সিলিয়ারি। একটি হলো প্রাইমারি অক্সিলারি এবং আরেকটি হলো মোডাল অক্সিলারি। তো প্রাইমারি অক্সিলারি কোনগুলো? বি হ্যাভ ডু, এগুলো বি হ্যাভ ডু এগুলো হচ্ছে প্রাইমারি অক্সিলারি, এবং মোডাল কোনগুলো? শ্যাল উইল যেগুলো আছে সেগুলো কিন্তু টোটালটা কিন্তু আমাদের মোডাল অক্সিলারি। অর্থাৎ এদের পরে যখন একটি করে ভার্ব থাকবে, একটি করে ভার্ব থাকবে মানে হি ইজ রিডিং, হি ইজ রিডিং। দেখো এই বাক্যটায় হির পরে যে ইজ ভার্বটি আছে সেই ভার্বটি কিন্তু এখানে প্রধান ভার্ব আকারে নেই, এখানে কিন্তু সাহায্যকারী রূপে আছে, কারণ এরপর একটি ভার্ব আছে রিড, এটা কিন্তু এখানে মেইন ভার্ব। ওকে, তো যখন বাক্যে একের বেশি ভার্ব থাকে তখন প্রথম ভার্বটা হয় সাহায্যকারী এবং দ্বিতীয় ভার্বটা হয় মেইন ভার্ব, তাই এটা কিন্তু এখানে সাহায্যকারী। এবং এই ইজ কিন্তু প্রাইমারি ভার্বের, অর্থাৎ প্রাইমারি ভার্বের গ্রুপের ভার্ব, তাই এখানে সাহায্যকারী রূপে আছে বলে এর নাম হচ্ছে প্রাইমারি অক্সিলারি। আর এ যখন শুধু প্রাইমারি ভার্ব রূপে থাকবে অর্থাৎ মেইন ভার্ব রূপে থাকবে, সেক্ষেত্রে শুধু মেইন বা প্রাইমারি রূপেই কাজ করবে। আর হি হ্যাজ সিন, এবার দেখো এখানে হ্যাজটা কি? হ্যাজটা কিন্তু এখানে প্রাইমারি না, হ্যাজটা কিন্তু এখানে সাহায্যকারী। কেন, কি করে বুঝলাম? হ্যাজের পরে কিন্তু একটি সিন নামক অর্থাৎ ডু ভার্ব আছে, এখানে বাক্যে সাবজেক্টের পর দুটো ভার্ব আছে। তো এক্ষেত্রে কিন্তু দুটো ভার্ব থাকলে প্রথম যে ভার্বটি থাকে সাবজেক্টের ঠিক পরে যে প্রথম ভার্ব থাকে সে কিন্তু সাহায্যকারী হয়, অর্থাৎ এটা কিন্তু এখানে প্রাইমারি অক্সিলারি রূপে কাজ করছে। মোডাল ভার্ব কোনগুলো? আমরা মোডাল 3 নম্বর যে মোডাল ভার্ব আছে, মোডাল ভার্বগুলো কিন্তু আমরা পড়েছি। আমি আমার এই মোডাল ভার্ব নিয়ে কিন্তু একটি ভিডিও করা আছে, সেখানে বেসিক যে মোডাল ভার্ব সেটা সম্বন্ধে মানে মোটামুটি একটি ধারণা দেওয়া আছে। তোমরা কিন্তু পারলে ওই ভিডিওটি কিন্তু অবশ্যই দেখে আসবে, সেখানে মোডাল ভার্ব সম্বন্ধে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার হবে। আর মোডাল ভার্বের যে মূল বিষয় সেটি কিন্তু হচ্ছে যে মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ভার্ব শ্যাল, উইল, শুড, নিড, দেয়ার, এগুলো কিন্তু সমস্তই কিন্তু মোডাল ভার্ব, এবং এই ভার্বগুলো কিন্তু পরে সবসময় একটি করে ভার্ব বসাতে হয়, সেটা বি, হ্যাভ বা ডু যে কোনো একটি হতে হবে, এটি কিন্তু আমাদের মোডাল ভার্ব। এবারে আমরা শিখব হচ্ছে ফাইনাইট ভার্ব। এইবার কিন্তু আমরা একটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে প্রবেশ করছি। ফাইনাইট ভার্ব বা এবং নন ফাইনাইট ভার্ব আমরা কিন্তু এখানে প্যারালাল ভাবে শিখব। ফাইনাইট এবং নন ফাইনাইট আমরা একটা ট্রি করি বা হাত করি, সেক্ষেত্রে ট্রি করার সাহায্যে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো কিভাবে ফাইনাইট বা নন ফাইনাইটের মধ্যে কাজ করছে। দেখো যে কোনো অ্যাকশন ভার্ব, যে কোনো অ্যাকশন ভার্ব বলতে কাদেরকে বলা হয়? অ্যাকশন ভার্ব কাজ করা হয়, অর্থাৎ কাজ করে এমন যে ভার্ব, অর্থাৎ কাজ করে কারা? ডু ভার্ব। ওকে, তো যে কোনো ডু ভার্ব কিন্তু অ্যাকশন ভার্ব। অ্যাকশন ভার্ব কিন্তু সিম্পলও হয় বা কন্টিনিউয়াস অথবা পারফেক্ট যে কোনো হতে পারে। তো যাই হোক, এই ডু ভার্ব বা অ্যাকশন ভার্বকে যখন আমি ক্লাসিফিকেশন করব তখন আমি দুটো গঠন, দুটো স্ট্রাকচার আমি কিন্তু বিভক্ত করব। প্রথমটা কি? প্রথমটা হবে হচ্ছে ফাইনাইট এবং পরেরটি হবে হচ্ছে নন ফাইনাইট। ঠিক আছে, তাহলে ফাইনাইট এবং নন ফাইনাইট কিন্তু সৃষ্টি হয়েছে অ্যাকশন ভার্ব থেকে, অনলি ডু ভার্ব থেকে। ডু ভার্বের ভাগই কিন্তু হচ্ছে ফাইনাইট এবং নন ফাইনাইট। ফাইনাইট মানে কিন্তু বি বা হ্যাভ এর মধ্যে যাবে না। ওকে,
তো ডু ভার্বের যে ফাইনাইট এবং নন ফাইনাইট, ফাইনাইট মানে কি? ফাইনাইট মানে হচ্ছে সমাপিকা ক্রিয়া। ফাইনাইটের বাংলা হলো সমাপিকা এবং নন ফাইনাইটের বাংলা হলো অসমাপিকা। অসমাপিকা ক্রিয়া। তো সমাপিকা মানে কি? যে কাজ, যে ভার্ব দ্বারা কাজটি সম্পন্ন হয় তাকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলবো। তো ফাইনাইট ভার্ব একদম অ্যাকুরেট ভাবে কি করে বুঝবো? অর্থাৎ যে সমস্ত ভার্বের টেন্স বা পার্সন অনুযায়ী পরিবর্তিত হতে পারে। ওকে, তাহলে ফাইনাইট ভার্ব কাকে বলবো আমরা? যে ভার্বগুলো আমরা টেন্স এবং পার্সন অনুযায়ী পরিবর্তন করতে পারি, অর্থাৎ যে ভার্বের প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল বিভিন্ন রূপ হয়, একমাত্র সেই ভার্বগুলোকে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব বলবো। আর যে সমস্ত ভার্বগুলোর সাথে এমন টেন্স চিনতে পারবো না বা তার পার্সন অনুযায়ী বসে না, সেগুলো কিন্তু আমরা নন ফাইনাইট ভার্ব বলবো। দেখো আমি এখানে ফাইনাইট এবং নন ফাইনাইট মধ্যে আমি একটা ডিস্টিংক্ট করার চেষ্টা করছি উদাহরণের সাহায্যে। এরপরে আমি ফাইনাইট এবং নন ফাইনাইট সম্বন্ধে ক্লাসিফিকেশনটা দেখিয়ে দেবো কি কি ভাবে এদেরকে পৃথক করা যাচ্ছে। উদাহরণের সাহায্যে আমরা দেখি যে হি প্লেস, এখানে হি যে সাবজেক্টের পরে যে প্লেস নামক যে ভার্বটি বসেছে সে কিন্তু পার্সন অনুযায়ী বসেছে, অর্থাৎ থার্ড পারসন অনুসারে যে এস বাই এস যুক্ত করতে হয় ভার্বের সাথে সেটা গ্রহণ করেছে, প্লাস এটা প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করতে পারছে, তাই এটি ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে প্লেস কিন্তু এই ক্ষেত্রে কিন্তু এটি ফাইনাইট ভার্ব হচ্ছে। she played বলতে আমরা সে খেলা করেছিল। ওকে, তো ইডি যুক্ত হয়েছে, ইডি এন বা আইনি যুক্ত হলে এটা ভার্বের রূপ চেঞ্জ হচ্ছে। তো এক্ষেত্রে কিন্তু আমরা শিখতে পারছি যে she played এটা কিন্তু পাস্ট টেন্সকে নির্দেশ করছে, অর্থাৎ টেন্স এবং পার্সনকে যে ভার্ব নির্দেশ করতে পারে সেটি কিন্তু ফাইনাইট ভার্ব হয়। তাহলে এটিও কিন্তু আমাদের ফাইনাইট ভার্ব। দ্বিতীয়ত 3 নম্বর যেটি আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে he wanted to buy a mobile। এখানে একটা দুটি ভার্ব আছে, এক wanted, দুই হচ্ছে buy। ওকে, তো wanted এবং buy দুটি ভার্ব যখন বাক্যে পাশাপাশি বসেছে কোনটি টেন্স নির্ধারণ করতে পারছে? একমাত্র কিন্তু প্রথম ভার্বটি দেখে আমরা বুঝতে পারছি এটা কিন্তু পাস্ট টেন্সে আছে, অর্থাৎ এটি V2 ফর্মে থাকার জন্য এটি কিন্তু আমাদের হবে ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে ওয়ান্টেড কিন্তু এখানে ফাইনাইট হলো। এবার দেখো যে টুর পরে যে বাই আছে এটা দেখে কিন্তু আমরা কোনো টেন্স বুঝতে পারছি না এটা কোন টেন্সে আছে, বা এ কিন্তু পার্সনকে দেখেও বসেনি, ঠিক আছে, ওর মতন বসেছে মূল ফর্ম রূপে। কারণ পার্সন এখানে থার্ড পার্সন, সেই অনুসারে তো এটা এস বাই যুক্ত হতে পারতো, কিন্তু অনেক দূরে বসেছে এবং একে দেখে বসেনি। সুতরাং এই টু বাই এটি কিন্তু এটা হলো নন ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে অসমাপিকা ক্রিয়া বোঝা গেল কিভাবে যে ভার্বগুলো কোনো টেন্স বা পার্সন অনুযায়ী বুঝতে পারে না তাদেরকে অসমাপিকা ক্রিয়া বলে বা নন ফাইনাইট ভার্ব বলে, এবং যে ভার্বগুলো টেন্স এবং পার্সন অনুযায়ী বসে তাদেরকে ফাইনাইট ভার্ব বলে। এবার আমরা ফাইনাইট এবং নন ফাইনাইটের যে ভার্বগুলি আছে তার একটু ক্লাসিফিকেশনটা শেখার চেষ্টা করি। ফাইনাইট ভার্বের দুটি ভাগ, যে কোনো ফাইনাইট ভার্বের দুটি ভাগ হয়, সেই দুটি ভাগ হচ্ছে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ ভার্ব কিন্তু ফাইনাইট ভার্বের অন্তর্গত, অর্থাৎ যে ভার্বের টেন্স চেঞ্জ হয় বলেছি তাদেরই মধ্যে কিন্তু দুটো টাইপ হচ্ছে ট্রান্সিটিভ এবং ইনট্রান্সিটিভ। ট্রান্সিটিভের নাম হচ্ছে সকর্মক এবং ইনট্রান্সিটিভের মানে হচ্ছে অকর্মক। সকর্মক আর অকর্মকের কি একটা খুব সহজ চেনার নিয়ম হচ্ছে এই সকল ভার্ব সাথে একটি করে কি থাকে? অবজেক্ট থাকে। অর্থাৎ আমরা যদি এই ভার্বকে যদি আমরা কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, এই ভার্বকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা কোনো উত্তর হিসেবে কোনো অবজেক্ট পাই তখন সেটা কিন্তু হবে ট্রান্সিটিভ ভার্ব। ওকে, ইনট্রান্সিটিভ ভার্ব কি? ইনট্রান্সিটিভ ভার্ব হচ্ছে যখন কোনো ভার্বের সাথে, যখন কোনো ফাইনাইট ভার্বের পর কোনো অবজেক্ট থাকে না, অর্থাৎ কোনো কর্ম থাকে না, তখন সেই ভার্বটাকে কিন্তু আমি বলবো ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন হি প্লেস, এখানে প্লেস বলতে প্লে যে ভার্বটাকে, প্লে ভার্বটা কিন্তু ফাইনাইট, আগে প্লে ভার্বটা কিন্তু হবে ফাইনাইট এবং তারপর আমি ভাববো যে প্লে ভার্বটি ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ। তো এখানে ট্রান্সিটিভ না ইনট্রান্সিটিভ কোনটা হবে? অবশ্যই কিন্তু এটা ইনট্রান্সিটিভ ভার্ব হবে। কেন হবে? কারণ প্লেকে যদি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করি সে কি খেলে,
সে কি খেলে, সেখানে কিন্তু আমরা কোনো উত্তর হিসেবে কিছু পাবো না। ওকে, তো এখানে যদি আমরা বলি যে হি প্লেস ক্রিকেট, তখন কিন্তু এই প্লেসটা কিন্তু ফাইনাইট ভার্ব এবং অবশ্যই সেটা কিন্তু ট্রান্সিটিভ ভার্ব, কারণ প্লেসের সাথে কিন্তু একটি ক্রিকেট আছে, অবজেক্ট আছে, এবং প্লেকে হোয়াটে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর হিসেবে ক্রিকেট পাচ্ছি। তাহলে এই ছিল ট্রান্সিটিভ এবং ইন্টারজেক্টিভের বেসিক কনসেপ্ট। তো এরপর আসি আমরা নন ফাইনাইট ভার্ব। নন ফাইনাইট মানে কি, যে ভার্বের তো আমি পড়েছি কোনো টেন্স বা কোনো পার্সোনাল বসে না, এদের বাক্যে কোনো গুরুত্ব তেমন নেই, কিন্তু বাক্যেতে ব্যবহার করতে হয় সিম্পল সেন্টেন্স করার জন্য বেসিক্যালি। তো নন ফাইনাইটের প্রথম যে ভার্বটা সেটা জেরান্ড বা ভার্বাল নাউন, অর্থাৎ কোনো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি সেই ভার্বটি, সেই দুভার্বটি যদি কোনো নাউনের মতন আচরণ করে, তখন সেটাকে বলে ভার্বাল নাউন বা জিরান্ড। ওকে, তো জিরান্ড বা ভার্বাল নাউনের সংজ্ঞাটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা দেখছি পার্টিসিপেল। পার্টিসিপেল মানে কি? পার্টিসিপেল মানে হচ্ছে যে আমরা যে ভার্বের, দু ভার্বের যে তিনটে ফর্ম করি, V1 V2 এবং V3, ওই V3 এর যে রুট তাকে বলা হয় পার্টিসিপেল, এবং ওটা হচ্ছে পাস্ট পার্টিসিপেল আমরা বাক্যে পড়ি। এই পার্টিসিপেলের এবার দুটি ভাগ, একটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল এবং অপরটি হচ্ছে পাস্ট পার্টিসিপেল। প্রেজেন্ট পার্টিসিপেল আইএন যুক্ত হয় এবং পাস্ট পার্টিসিপেল ইডি ইএন বা যে রূপটি থাকে সেই ভিতরি রূপটি বসে। ওকে, আর 3 নম্বর হচ্ছে ইনফিনিটিভ। ইনফিনিটিভ আমরা দেখেছি যে টু যুক্ত কোনো ডু ভার্ব থাকলে সেক্ষেত্রে আমরা ওই যে ভার্বটি হবে সেই টু যুক্ত ভার্বটাই কিন্তু আমরা ইনফিনিটিভ ভার্ব বলবো। তো এই হচ্ছে আমাদের অ্যাকশন ভার্বের উপরে যে ক্লাসিফিকেশন ছিল, সেটা কিন্তু বেসিক কনসেপ্ট আমরা পেলাম। এবং এর সাথে কিন্তু আরেকটি বিষয় না বললেই নয়, সেটি হচ্ছে যে ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভের কিন্তু আবার দুটি ভাগ আছে। ট্রানজিটিভ এবং ইন্টারজেটিভের দুটি ভাগ আছে, সেই ভাগটা কিন্তু আমরা দেখি। এবার আমরা দেখতে পাচ্ছি যে ট্রানজিটিভ বা ইন্টারজেটিভ ভাগকে কিন্তু দুটি ভাগে ভাগ করা হয়। সেই ভাগগুলো কি? একটি হচ্ছে রেগুলার ভার্ব। রেগুলার ভার্বের অপর নাম হচ্ছে উইক ভার্ব বা দুর্বল ভার্ব, এবং আরেকটি হচ্ছে ইরেগুলার ভার্ব বা স্ট্রং বা শক্তিশালী ভার্ব। কোনগুলোকে রেগুলার ভার্ব বা কোনগুলোকে ইরেগুলার ভার্ব বা উইক ভার্ব বা স্ট্রং ভার্ব বলে? যে ভার্বগুলোর দুটি ফর্ম, অর্থাৎ পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম ইডি জেড হয় বা ইএন দেওয়া হয়, সেইগুলোকে কিন্তু আমরা বলি রেগুলার ভার্ব বা উইক ভার্ব। যেমন প্লে, প্লেড, প্লেড। প্লে যদি V1 হয়, V2 প্লেড এবং V3 ও প্লেড। আর ইরেগুলার ভার্ব অর্থাৎ যে ভার্বগুলো তার তিনটে ফর্ম কিন্তু ভিন্ন ভিন্ন টাইপের হয়, অর্থাৎ নিয়মিত না, সেই ভার্বগুলো কিন্তু আমরা ইরেগুলার ভার্ব বলবো। এবং ইরেগুলার ভার্ব কিন্তু তার রুটটা কিন্তু চেঞ্জ করে, অর্থাৎ দেখতে পাচ্ছি যে গো ভার্ব, গো, ওয়েন্ট এবং গান, তিনটে রূপে কিন্তু ভিন্ন। তো এখান থেকে কিন্তু আমরা যে বেসিক যে ভার্বগুলো আছে সেই ভার্বের কিন্তু আমরা কিছুটা কনসেপ্ট আমরা এখান থেকে জানতে পারলাম বা শিখতে পারলাম। এরপরে আমরা পরবর্তী যে ভার্বগুলো আছে সেই ভার্বগুলো সম্বন্ধে আরো ডিটেলস জানব। এবার আমরা দেখব কগনেট ভার্ব সম্পর্কে আমরা কিছু বিষয় জানব। কগনেট ভার্বের বাংলা অর্থ হলো সমধাতুজ ভার্ব। সমধাতুজ কেন? কারণ এখানে যে ডুভার্বটি ব্যবহার করা হয় ঠিক সেই ডুভার্বের মতনই একটি অবজেক্ট এখানে অবজেক্টের ঘরে বসাতে হয় বা বসানো যায়। সেক্ষেত্রে কিন্তু আমরা এই ধরনের ভার্বকে কিন্তু আমরা সমধাতুজ, অর্থাৎ সমানভাবে যে ভার্ব এবং অবজেক্ট থাকে সেই সমস্ত ভার্বকে কিন্তু আমরা সমধাতুজ ভার্ব বলি। আমরা একটা উদাহরণ সাহায্যে বিষয়টা বুঝে নিই। প্রথমে বলি হি স্লিপস বা হি স্লেপ্ট। দেখো, স্লিপস বা স্লেপ এই কথাটি, এই ভার্বটি যখন আমি বসিয়েছি, এটা কিন্তু একটি ডু ভার্ব এবং এটি কিন্তু একটি অ্যাকশন ভার্ব। কেন অ্যাকশন ভার্ব বললাম? আমি কিন্তু এই ভার্বের সাথে কিন্তু আইএনজি যোগ করতে পারি বা পারফেক্ট করতে পারি, ঠিক আছে? এটা কিন্তু কোনো কপুলার বা স্ট্যাটিক ভার্ব নয়। তো এই ভার্বটা যখন আমি বাক্যে ব্যবহার করছি, এটি কেমন রূপে আছে? দেখো, এটি কিন্তু প্রথম কথা, এটি কিন্তু একটা ফাইনাইট ভার্ব। ওকে, যদি আমি অ্যাকশন ভার্ব হয়, প্রত্যেকটি অ্যাকশন ভার্বে কি ভার্ব? একটা ফাইনাইট ভার্ব। এবং ফাইনাইট ভার্বের মধ্যে এটা কোন গ্রুপের মধ্যে ভার্ব? না, এটা ইন্ট্রানজিটিভ গ্রুপের মধ্যে ভার্ব, অর্থাৎ অকর্মক, ক্রিয়া। কেন অকর্মক ক্রিয়া? অকর্মক মানে হচ্ছে যার কোনো ক্রিয়া নেই, কর্ম নেই, যে ক্রিয়ার কোনো কর্ম থাকে না বা অবজেক্ট থাকে না। দেখো, স্লিপের পরে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওকে, তো এই মুহূর্তে কিন্তু স্লিপটা কিন্তু অবজেক্ট বিহীন বলে এটা ইন্ট্রানজিটিভ ভার্ব হয়েছে। কিন্তু এখন আমি যে বাক্যটা লিখবো সেখানে কিন্তু একটা অবজেক্ট থাকবে। অবজেক্টটা কিন্তু একটু অন্যরকম। কেমন? দেখো, হি স্লেপ্ট
এ সাউন্ড স্লিপ, হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ। একটু অন্যরকম লাগছে, কেন অন্যরকম লাগছে দেখো, আমি এখানে স্লেপ্ট, স্লেপ্ট এটি কি ভার্ব, এটি কিন্তু ঘুমানো, অর্থাৎ এটি একটি ডু ভার্ব, তাই তো। তো প্রথমে যে এই যে বাক্যটায়, এই বাক্যের স্লেপ্ট ছিল কি ভার্ব, ফাইনাইট এবং ইন্ট্রান্সিটিভ। এখন 2 নম্বর যে আমি উদাহরণ লিখেছি সেখানে এই স্লেপ্ট নামক যে ডুভার্বটি বসেছে সেটা কিন্তু একটি অবজেক্ট নিয়ে বসেছে। সে কেমন ভাবে ঘুমিয়েছিল, না স্লেপ্ট, না এ সাউন্ড স্লিপ, এ সাউন্ড, অর্থাৎ সে গভীর ঘুমে সে ঘুমিয়ে পড়েছিল, এমন একটি বাক্য আমরা কিন্তু পাই। তো এখানে যে অবজেক্টটা পেলাম, সেই অবজেক্টের যে নাউন অংশ, অর্থাৎ এই যে স্লিপ নামক যে নাউনটা পেলাম, কারণ এটা সাউন্ড হচ্ছে একটা অ্যাডজেক্টিভ এবং এটা নাউন পেলাম, এই নাউনটা দেখো একদম স্লিপের যে মূল ফর্ম, অর্থাৎ স্লেপ এস এল ডব্লিউ পি, অর্থাৎ স্লেপের যে মূল ফর্ম স্লিপ, সেটি কিন্তু এখানে নাউন রূপে ব্যবহৃত হয়েছে। তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে যে সকল ডু ভার্ব রূপে এবং তার সাথে যে অবজেক্টটা থাকে সেই অবজেক্টটা সেই ডু ভার্বের নাউন রূপ, অর্থাৎ নাউন ভাবে কিন্তু সেই অবজেক্টটাকে ভার্বটাকে আমরা ব্যবহার করতে পারি, সেই সকল ভার্বকে তখন কিন্তু আমরা বলবো কগনেট ভার্ব। এখানে কিন্তু স্লেপটা কিন্তু কোনো কগনেট ভার্ব নয়, কারণ স্লেপের সাথে কোনো এমন স্লিপ নামক কোনো অবজেক্ট বসানো হয়নি, কিন্তু এই বাক্যে কিন্তু স্লেপটা কিন্তু একটি কগনেট ভার্ব হয়েছে। কেন হয়েছে, কারণ স্লিপের সাথে যুক্ত তার যে মূল ফর্ম সেটি কিন্তু এখানে নাউন আকারে বসেছে। তো এই হচ্ছে কিন্তু আমাদের কগনেট ভার্বের কিন্তু মূল বৈশিষ্ট্য। আরো কিছু উদাহরণ দেখে নিই, তাহলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। দেখো আমি এখানে একটি উদাহরণ লিখেছি, উদাহরণটি হচ্ছে হি র্যান, অর্থাৎ সে দৌড়েছিল। তো র্যান মানে কি, দৌড়েছিল। এটি একটি কি ভার্ব, এটি একটি ফাইনাইট ভার্ব, এটি একটি ফাইনাইট ভার্ব এবং ফাইনাইট ভার্বের মধ্যে কোন গ্রুপের ভার্ব, এটা কিন্তু ইন্ট্রানজিটিভ গ্রুপের মধ্যে ভার্ব। কেন, র্যানের সাথে কিন্তু কোনো অবজেক্ট নেই। ওকে, তো এই ইন্ট্রানজিটিভ ভার্ব যখন আমি এখানে দেখতে পাচ্ছি, এবারে দেখো আমি বাক্যটাকে অন্যভাবে লিখব। কিভাবে লিখব, হি র্যান এ রেস, সে একটি দৌড় প্রতিযোগিতায় কিন্তু সে একটি অংশগ্রহণ করেছিল বা দৌড়িয়েছিল, তাই তো। তো এখানে কিন্তু এই যে র্যানটি যখন আমি এখানে বসিয়েছি, সেই র্যানটি কিন্তু কোনো অবজেক্ট নেয়নি, কিন্তু এখানে কিন্তু অবজেক্ট নিয়ে বসেছে, অর্থাৎ তখনই কিন্তু এই র্যানটি কিন্তু সাধারণত কি হয়ে গেল, কগনেট ভার্বের গ্রুপের মধ্যে পড়ে গেল। ঠিক আছে, কগনেট ভার্ব হলো এবং ট্রান্সিটিভ হলো, কগনেট প্লাস এটা কিন্তু ট্রান্সিটিভ ভার্বের মধ্যে পড়লো। একটু আগে ও ছিল কিন্তু ইন্ট্রান্সিটিভ ভার্ব, এখন কিন্তু হয়ে গেল কগনেট প্লাস ট্রান্সিটিভ, কারণ এইভাবে কিন্তু একটা অবজেক্ট আমরা পাচ্ছি। তো এরকম কিন্তু আরেকটা উদাহরণ আমরা দেখতে পারি, শি লিভস। শি লিভস মানে কি, সে বসবাস করে। বসবাস করে মানে কি, এর কোনো অবজেক্ট না হলে কিন্তু সে কিন্তু আমরা মানে করতে পারি, অর্থাৎ এটা একটা অ্যাকশন ভার্ব এবং এটা ফাইনাইট ভার্ব এবং এটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, তাই তো। কিন্তু যখন আমি বলবো she lived a rich life, রিচ লাইফ মানে সে একটি ধনী জীবনযাপন বা বিলাসবহুল জীবনযাপন সে ভাবে কাটিয়েছিল, এই ক্ষেত্রে যখন ব্যবহার করছি তখন এই লিভটা কিন্তু এই মুহূর্তে লিভটা ছিল কিন্তু ফাইনাইট ভার্বের মধ্যে ইন্ট্রান্সিটিভ গ্রুপের মধ্যে ভার্ব এবং অ্যাকশন ভার্ব অবশ্যই, কিন্তু এখানে কিন্তু লিভটা কিন্তু একটি অবজেক্ট নিয়ে বসতে পেরেছে, সঙ্গে সঙ্গে সেটা কিন্তু ফাইনাইট ভার্বই হবে, কিন্তু সেটা কিন্তু ট্রান্সিটিভ ভার্বে পরিণত হবে। ওকে, কেমন, দেখো এখানে যে লাইফ নামক যে শব্দটা এসেছে, সেই শব্দটা কিন্তু লিভের থেকে এসেছে, অর্থাৎ লিভের যে নাউন ফর্ম সেটা কিন্তু লাইফ হয়। ওকে, এইভাবে কিন্তু আমরা কগনেট ভার্ব কিন্তু বুঝতে পারবো, অর্থাৎ এখান থেকে ক্লিয়ার বুঝতে পারলাম যে কগনেট ভার্ব অর্থাৎ সমধাতু যে ভার্ব সেইগুলো ভার্বগুলোকে বলবো যারা সাধারণত অবজেক্ট নিয়ে আমরা বাক্যে ব্যবহার করি, যাদেরকে আমরা অবজেক্ট ছাড়া বাক্যে ব্যবহার করি এবং অবজেক্ট ছাড়া ব্যবহার করলেও কোনো খুব অর্থে সেটা সমস্যা কোনো ক্রিয়েট করে না, কিন্তু যখন আমরা তাদেরকে তাদের মতন উপযুক্ত কোনো নাউন আমরা ঠিক তার পাশে বসাই এবং একটা অবজেক্ট সে যখন ক্যারি করতে পারে, তখন কিন্তু সেই ভার্বগুলো কিন্তু আমরা কগনেট ভার্ব রূপেই চিনব বা জানব। তো এবারে আমরা শিখব ডাইনামিক বা প্রগ্রেসিভ ভার্ব সম্বন্ধে। ডাইনামিক মানে আমরা বুঝতে পারি ডাইনামো থেকে কথাটা এসেছে, অর্থাৎ ডাইনামিক যদি বলি ডাইনামো, ডাইনামো কি, ডাইনামো হচ্ছে যে যন্ত্রের সাহায্যে আমরা বিদ্যুৎ উৎপন্ন করি, অর্থাৎ যে মোটর ঘোরে সেটাকে কিন্তু আমরা ডাইনামো বলি।
জেনারেটর, যেটাকে আমরা সহজ ভাষায় বলতে পারি, যেটা বুঝতে সুবিধা হবে। তো ডাইনামিক, এই কথার মধ্যে থেকে বুঝতে পারছি যে এই কথার মধ্যে কিন্তু ঘুরছে বা চলন্ত একটা কিছু বিষয়কে নির্দেশ করছে। সুতরাং আমরা ডাইনামিক ভার্ব বলতে সেই সকল ভার্বকে বলবো যে সকল ভার্বের কন্টিনিউয়াস রূপ হয়। ওকে, তো কন্টিনিউয়াস রূপ করতে গেলে এখানে একটি জানতে হবে কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস অর্থাৎ গতিশীল, গতিশীল কারা হতে পারে? গতিশীল হতে পারে একমাত্র ডু বা অ্যাকশন ভার্বগুলি। ওকে, তাহলে যে কোনো ডু বা অ্যাকশন ভার্বগুলি কিন্তু কন্টিনিউয়াস টেন্স হতে পারে। কন্টিনিউয়াস তাদের রূপ করা যায়, অর্থাৎ এদের সাথে যদি আমি আইএনজি যুক্ত করি সেটা তখন কি হবে? কন্টিনিউয়াস হবে। এবং এই ভার্বগুলি কি বলা হচ্ছে ডাইনামিক ভার্ব বা প্রগ্রেসিভ ভার্ব। প্রগ্রেসিভ মানে যেটি চলমান অর্থাৎ এগিয়ে চলছে, এমন কিছু ভার্বকে কিন্তু আমরা নির্দেশ করি ডাইনামিক বা প্রগ্রেসিভ ভার্ব। এবার আমরা পড়ব স্টেটিটিভ বা কপুলার বা কপুলেটিভ ভার্ব সম্বন্ধে। স্টেটিটিভ এই কথাটার মধ্যে কিন্তু লিখেছে স্টেট, মানে স্টেট কথার অর্থ কিন্তু অবস্থা। ওকে, অবস্থা, অর্থাৎ যে সকল ভার্বের দ্বারা, যে সকল ভার্বের দ্বারা আমরা কি কি বুঝতে পারি? কোনো কর্তার অবস্থা এবং চিন্তা, অধিকার বা মানসিক অবস্থা এমন কিছু নির্দেশ করে, সেই সকল ভার্বগুলোকে কিন্তু আমরা স্টেটিভ ভার্ব বলবো বা কপুলার বা কপুলেটিভ ভার্ব বলবো। তো এই ভার্বগুলোর মূল বিশেষত্ব কি? এই ভার্বগুলোর মূল বিশেষত্ব হচ্ছে যখন সাবজেক্টের পর, একটি সাবজেক্টের পর আমরা স্টেটিভ বা কপুলার ভার্ব ব্যবহার করি, তাদের পর কিন্তু শুধুমাত্র একটি নাউন বা একটি অ্যাডজেক্টিভ বসে। অর্থাৎ এরা শুধুমাত্র একটি নাউন বা অ্যাডজেক্টিভ ছাড়া এরা কিন্তু কোনো ভার্ব নিয়ে কিন্তু বাক্যে বুঝতে পারবে না। তো সবচেয়ে বেশি ব্যবহার হয় কোন ধরনের স্টেটিভ ভার্ব বা কপুলার ভার্ব? সবচেয়ে বেশি আমরা কিন্তু ব্যবহার করি বি ভার্ব এবং হ্যাভ ভার্ব। দেখো আমি এখানে কতগুলো এক্সাম্পল লিখেছি। এক্সাম্পল গুলো কি? শি ইজ এ টিচার, এই যে প্রথম যে উদাহরণটা দেখতে পাচ্ছি শি ইজ এ টিচার, এই বাক্যে সাবজেক্টের পর যে ইজ ভার্বটি বসেছে অর্থাৎ যে বি ভার্বটি বসেছে সেটা কিন্তু আমরা প্রথমে শিখেছিলাম সেটা কিন্তু একটা প্রাইমারি ভার্ব, অর্থাৎ সেটা একটি মেইন ভার্ব। ওকে, মেইন ভার্ব, কারণ একটা বসে আছে। দ্বিতীয়ত এটা একটি লিঙ্কিং ভার্ব। কেন লিঙ্কিং ভার্ব? কারণ সাবজেক্টের সাথে অবজেক্টের একটা সম্পর্ক তৈরি করেছে, সাবজেক্টের সাথে অবজেক্ট একটা সম্পর্ক তৈরি করেছে যে ভার্বের দ্বারা, তাকে আমরা লিঙ্কিং ভার্ব বলতে পারছি। কারণ সে কে হয়? তো সে একজন টিচার, এটা আমরা জানতে পারছি। এছাড়া এই ইজটা কিন্তু আমরা কিন্তু কি বলবো? সে কিন্তু স্ট্যাগন্যান্ট দাঁড়িয়ে আছে, সে কিন্তু কোনো কাজ করতে পারছে না। ওকে, তো আমরা এই ভার্বগুলোকে কিন্তু অবশ্যই বলবো স্টেটিভ বা কপুলার বা কপুলেটিভ ভার্ব। ওকে, সেকেন্ড যে দেখুন অপশনটা লেখা আছে আই হ্যাভ এ পেন। তো হ্যাভ, প্রথম কথা হ্যাভটা কি ভার্ব? একটা হ্যাভ বাক্যে কিন্তু একটা মেইন ভার্ব, একটা মেইন ভার্ব। এখানে কিন্তু ফাইনাইট বা নন ফাইনাইট আসবে না, বা ট্রান্সিটিভ বা ইন্টারজেক্টিভ আসবে না। এই কারণে আসবে না, এটা কোনো ডু ভার্ব না। একমাত্র ডু ভার্বে কিন্তু যখন আমরা ডু ভার্ব নিয়ে কাজ করব তখন ওই ফাইনাইট, ট্রান্সিটিভ বা ইন্টারজেক্টিভ বিষয়টা আসবে। তো এটা হচ্ছে কি ভার্ব? এটা কিন্তু প্রথম কথা হচ্ছে এটা মেইন ভার্ব, এবং এটা কিন্তু একটা কি ভার্ব? এটা একটা স্টেটিভ ভার্ব বা পপুলার ভার্ব। কেন? এটি অধিকার বোঝাচ্ছে। আই হ্যাভ এ পেন, অধিকার। তাহলে অধিকার বোঝালে কিন্তু আমরা সেটাকে কি করি? সেটাকে আমরা স্টেটিভ বা পপুলার বা পপুলেটিভ ভার্বের মধ্যে ফেলতে পারি। ওকে, হি ফিলস অ্যাংরি। দেখো এখানে যে ফিল মানে অনুভূতি, মানে তার রাগ হয়েছে বা রাগ হয়, এমন একটা সেন্স কিন্তু ক্যারি করছে। এই যে ফিল নামক যে দুভাবটি বসে আছে, প্রথম কথা এটি মেইন ভার্ব এবং মেইন ভার্ব এবং মেইন ভার্বের পরে এটা কিন্তু ডু ভার্বের মতো কাজ করছে, অনেকটা ডু ভার্বের মতো কাজ করছে। কিন্তু এই ডু ভার্বটা কিন্তু কোনো অ্যাকশন নিতে পারছে না, অর্থাৎ কোনো তার প্রগ্রেসিভ বা ডাইনামিক কোনো রূপ নেই, কোনো কন্টিনিউয়াস রূপ করা যায় না। কোনো কন্টিনিউয়াস রূপ করে আই অ্যাম হি ইজ ফিলিং অ্যাংরি, এটা কিন্তু করা যায় না, এটা কিন্তু ভুল। তো এই ভাবটা কি নিয়েছে? দেখো এই ভাবটা ঠিক একটা অ্যাডজেক্টিভ নিয়েছে, অ্যাংরি একটা অ্যাডজেক্টিভ। তো এই ধরনের ভাব কিন্তু সবসময় একটি হয় অ্যাডজেক্টিভ বা নাউন নিয়ে বসবে। যেমন হি সিমস উইক, সিমস কি? সিম মানে মনে হওয়া, সিম তো একটা ডু ভার্ব, এবং ডু ভার্ব হওয়া সত্ত্বেও এটা কিন্তু কোনো অ্যাকশন ভার্বের যে আমরা ডাইনামিক বা প্রগ্রেসিভ করতে পারি না, এটা কিন্তু স্ট্যাটিক ভার্বের মধ্যে পড়ে। ওকে, তো এখানে কিন্তু একটু বলার অবশ্যই জানার বা আছে, সেটা হচ্ছে যে স্ট্যাটিক ভার্বের মধ্যে কিন্তু ডু ভার্বও ঢুকতে পারে।
তো সেই সকল ডু ভার্বে কিন্তু শুধুমাত্র তাদের কিছু ডিফারেন্সিয়েট করা আছে নরমাল যে আমরা ডু ভার্বগুলো করি, তার যে সকল নরমাল ডু ভার্বগুলো যা কন্টিনিউয়াস রূপ করা যায় তাদেরকে কিন্তু আলাদা ভাবে শ্রেণীভাগ করা হয়েছে, এবং যাদেরকে কন্টিনিউয়াস রূপ করা যায় না এই যে ক্ষেত্রে যে ডু ভার্বগুলো আমরা দেখতে পাচ্ছি এই ডু ভার্বগুলো কিন্তু আমরা স্ট্যাটিটিভ বা কপুলার ভার্বের গ্রুপের মধ্যে ফেলবো। তাহলে এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারলাম কিভাবে আমরা স্ট্যাটিটিভ বা কপুলার ভার্ব চিনতে পারবো এবং কিভাবে এদেরকে আমরা অন্য ভার্বের সাথে ডিফারেন্সিয়েট করতে পারবো। এবার আমরা দেখে নিই অ্যাকশন ভার্বের সাথে স্ট্যাটিক ভার্বের যে মূল পার্থক্য সেটা আমরা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। প্রথমত অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্বের মধ্যে কিন্তু ডু ভার্ব থাকছে। ওকে, স্ট্যাটিক ভার্বের মধ্যে কিন্তু বি ভার্ব বা বি এবং হ্যাভ ভার্ব থাকে, বা অধিকারমূলক যে ভার্বগুলো থাকে সেগুলো থাকবে। বি এবং হ্যাভ ভার্ব কিন্তু স্ট্যাটিক ভার্বের মধ্যে থাকে, কিন্তু অ্যাকশন ভার্বের মধ্যে কিন্তু কোনো বি ভার্ব বা হ্যাভ ভার্ব থাকবে না, কিন্তু অ্যাকশন ভার্ব এবং স্ট্যাটিক ভার্ব উভয় ভার্বের মধ্যে কিন্তু ডু ভার্ব থাকতে পারে। তো এবার যে ডু ভার্বগুলো আমরা অ্যাকশন ভার্ব বা স্ট্যাটিক ভার্বের মধ্যে দেখব তাদের মধ্যে পার্থক্যটা কি। প্রথমত হচ্ছে এদেরকে আমরা সিম্পল, কন্টিনিউয়াস এই টেন্সগুলোতে কিন্তু আমরা পরিবর্তন করতে পারি। ওকে, আমরা এই টেন্সগুলোতে পরিবর্তন করতে পারি, যেমন হি ইজ ডুইং, হি ইজ ডুইং বা হি ইজ প্লেইং। আমরা কিন্তু এটা কন্টিনিউয়াস করলাম, প্লে নামক যে ডু ভার্ব বা অ্যাকশন ভার্ব সেটা কিন্তু আমরা কন্টিনিউয়াস টেন্স করতে পারলাম। কিন্তু এই যে ডু ভার্ব, এদের যে ডু ভার্ব, যেমন হচ্ছে হি ইজ ফিলিং বেটার, হি ইজ ফিলিং বেটার, এই যে ফিলিং কথাটা যদি আমি বলি এখানে তাহলে কিন্তু বাক্যটি কিন্তু ভুল হবে। ঠিক আছে, তো এটাও কিন্তু একটা ফিল, এটা কিন্তু ডু ভার্ব, কিন্তু এখানে কেন ডু ভার্ব, এখানে অ্যাকশন ভার্ব না কেন? কারণ এই ফিল ভার্বটা কিন্তু কখনোই কন্টিনিউয়াস রূপে আমরা লিখতে পারি না। কিভাবে লিখতে হয় আমাদেরকে? হি ফিলস বেটার। তাহলে আমরা এখানে কি পার্থক্য পেলাম? একটাই পার্থক্য আমরা সবচেয়ে বেশি প্রকাশ বা বুঝতে পারবো যে যখন কোনো ডু ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, বা যে সকল ডু ভার্বের কন্টিনিউয়াস টেন্স করা যায় না, শুধুমাত্র সিম্পল প্রেজেন্ট টেন্স বা কোনো কোনো ক্ষেত্রে না পাস্ট টেন্সে ব্যবহার করতে পারি, সিম্পল ফর্ম ছাড়া অন্য কোনো রূপে তাদের পরিবর্তন করা যায় না, সেক্ষেত্রে কিন্তু আমরা তাদেরকে স্ট্যাটিক ভার্ব বা কপুলার ভার্ব বলবো। এবং যাদেরকে আমরা যে কোনো টেন্সে যে কোনো রূপে আমরা পরিবর্তন করতে পারবো, অর্থাৎ কাজ বোঝাবে, কাজটা কিন্তু গতিশীল বা সিম্পল বা পারফেক্ট যে কোনো রূপে আমরা ট্রান্সফার করতে পারবো, সেই সমস্ত ভার্বগুলোকে কিন্তু আমরা ডু ভার্বগুলোকে আমরা অবশ্যই অ্যাকশন ভার্ব বলবো। এই ছিল অ্যাকশন ভার্বের সাথে স্ট্যাটিক বা কপুলার বা কপুলেটিভ ভার্বের মধ্যে মূল পার্থক্য।